আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে হিসাবের বইসমূহ নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়টি যেহেতু একটু বড়, সুতরাং এর ভিতরে অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে। আমরা অনুচ্ছেদ অনুযায়ী আমরা আজকে জাবেদা নিয়ে কথা বলবো। তাহলে আমরা আলোচনা শুরু করছি। জাবেদা, গত লেকচারও তোমাদের সামনে জাবেদা কি, জাবেদার কার্যাবলী, জাবেদার শ্রেণীবিভাগ, জাবেদা বলতে আমরা কি বুঝি, বিস্তারিত আমরা আলোচনা করেছি। ইভেন হিসাব খাতে ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আমরা শিট দিয়েছি, সেখান থেকে তোমরা সংগ্রহ করেছ। এখন ওই শিটেরই 5 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে তোমরা সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনবে। আলোচনা শোনার শেষে শিট দেখে বাসায় আবার অঙ্কটি করার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে জনাব আকরাম হোসেনের 2011 সালের লেনদেন সমূহ আমাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেটে উল্লেখ করেছি প্রদত্ত শিটের 5 নম্বর প্রশ্ন। আমরা উদ্দীপকটি হুবহু তোমাদের সুবিধার্থে তুলে ধরলাম। তুমি যদি তোমার শিটের 5 নম্বর অঙ্কটি দেখো, 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো হুবহু আমরা এখানে তুলে ধরেছি। এখন এই উদ্দীপকের আলোকে আমরা এক এক করে নিচের প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জনাব আকরাম হোসেনের মূলধনের পরিমাণ কত? তুমি যদি উদ্দীপকের 1 তারিখে তাকাও, নগদ 20,000 টাকা, পণ্য 30,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা এবং 10,000 টাকার কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করেন। আমরা মূলধন বলতে কি বুঝি গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আবারও আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। কোনো ব্যক্তি তার প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করেন তার যোগফল হলো মূলধন। কিন্তু এখানে মনে রাখতে হবে, যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ তার মূলধনের অংশ নয়। কারণ হলো ঋণ হলো তার জন্য দায়ের সৃষ্টি করে। সুতরাং এখানে নিজের অর্থগুলো কি কি রয়েছে? নগদ 20,000 টাকা, পণ্য, আমরা জানি পণ্যের নামে কোনো হিসাব লেখা হয় না, সুতরাং পণ্যের পরিবর্তে এখানে লিখতে হবে ক্রয়। আসবাবপত্র এবং 10,000 টাকার কম্পিউটার। যেহেতু প্রতিষ্ঠানে তার কম্পিউটারটি ব্যবহার করা হবে, সেজন্য আমরা এখানে কম্পিউটার না লিখে লিখব অফিস সরঞ্জাম। তাহলে আমরা এই মূলধনের পরিমাণ কত হবে আমরা নিঃসন্দেহে বের করতে পারি। নগদ, পণ্য পরিবর্তে লিখব ক্রয়, আসবাবপত্র এবং অফিস সরঞ্জাম। এই 4টি আইটেম যোগ করলে যে যোগফল হবে, সেই যোগফলই হলো আমাদের মূলধন। তাহলে আমরা দেখি আমাদের অ্যান্সার, যা আমরা বলেছি তা আমরা এখন করে দেখাবো। নগদ 20,000 টাকা, পণ্য দ্রব্য পরিবর্তে আমরা লিখব ক্রয় 30,000 টাকা এবং আসবাবপত্র 40,000 টাকা এবং সর্বশেষে কম্পিউটার না লিখে লিখব আমরা অফিস সরঞ্জাম 10,000 টাকা। এই 4টি যদি অ্যামাউন্ট আমরা যোগ করি তাহলে পাবো আমরা 1,00,000 টাকা। সুতরাং 1,00,000 টাকা হলো আকরাম হোসেনের মূলধনের পরিমাণ। এরপরে আমাদের প্রশ্নের দিকে যদি আমরা দৃষ্টিপাত দিই, তাহলে আমরা দেখব যে এখানে আমাদের খ নম্বরে বলা হয়েছে যে উপর্যুক্ত লেনদেন হতে 3, 15, 17 এবং 27 তারিখের লেনদেনের জাবেদা দাখিলা দেখাও। 3 তারিখে যদি আমরা যাই, সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
এখানে আমরা অনেক সময় শুধুমাত্র ব্যাংক হিসাব লিখি, কিন্তু মনে রাখতে হবে প্রতিটি ব্যাংকের একটি নির্দিষ্ট নাম রয়েছে। সুতরাং নাম যদি থাকে প্রশ্নে বা উদ্দীপকে, আমরা নাম সহ লিখব। সুতরাং সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসি আমরা 15 তারিখ। ইকবালের নিকট হতে 10,000 টাকার চেক পেয়ে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। তো সুতরাং এখানে আমাদের মনে রাখতে হবে ব্যাংকে টাকা জমা হলো, ব্যাংক হিসাব ডেবিট। আমরা যদি উদ্দীপকে প্রশ্ন করি কার কাছ থেকে পাওয়া গেল, ইকবাল আমাদের কাছে প্রাপ্য হিসাব ছিল। সুতরাং আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য ব্র্যাকেটে তার নাম ইকবাল হিসাব ক্রেডিট। এরপরে যদি আমরা 17 তারিখে যাই, বিনিয়োগের সুদ পাওয়া গেল, তার মানে নগদ টাকা আমার প্রতিষ্ঠানে আসলো, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। সর্বশেষে যদি আমরা 27 তারিখে যাই, আসবাবপত্রে অবচয় ধার্য করা হলো। আমরা জানি অবচয় একটি খরচ বা ব্যয়, অদৃশ্যমান লেনদেন এটি। তাহলে অবচয় হিসাব ডেবিট বা অবচয় খরচ হিসাবে ডেবিট বলতে পারি। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে মনে রাখতে হবে পুঞ্জীভূত অবচয় লেখার সময় ব্র্যাকেটে আমাদের যেই সম্পদের অবচয় ধার্য করা হলো ওই সম্পদের নাম লিখতে হবে। তাহলে অ্যান্সারটি কি দাঁড়াবে? অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আমরা লিখব আসবাবপত্র হিসাব ক্রেডিট। এভাবে আমরা 4টি জাবেদা, এক পক্ষ ডেবিট এবং আরেক পক্ষ ক্রেডিট সম্পূর্ণ করলাম। এখন আমরা 6কে মিলিয়ে দেখব আমরা যে অ্যান্সারটা করেছি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। তাহলে আমরা করছি আকরাম হোসেনের জাবেদা। এই যে 4টি জাবেদা, আমরা 3 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে আমরা বলেছিলাম সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 15 তারিখে আমাদের প্রশ্ন ছিল ইকবালের নিকট হতে 10,000 টাকার চেক পেয়ে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য ব্র্যাকেটে ইকবাল হিসাব ক্রেডিট। 17 তারিখে আমাদের প্রশ্ন ছিল বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। 27 তারিখে যে কথাটি কিছুক্ষণ আগেও তোমাদের সামনে আলোচনা করেছি যে অবচয় হিসাব ডেবিট, অথবা আমরা অবচয় খরচ হিসাবে ডেবিট লিখতে পারি। পুঞ্জীভূত অবচয়, আবার ব্র্যাকেটে শুধুমাত্র সম্পদের নামটি চেঞ্জ হবে। তাহলে সুতরাং অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। এরপরে আমাদের উদ্দীপক অনুযায়ী গ নম্বরে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব যে নির্ণয় করতে বলা হয়েছে, মানে দুটি খতিয়ান করতে বলা হলো। প্রথম খতিয়ান হলো নগদান হিসাব। তাহলে আমরা এখানে পদ্ধতির কথা বলা নেই, আমরা চেষ্টা করব আধুনিক পদ্ধতি, যার একটি নাম হলো চলমান জের ছক পদ্ধতি। তাহলে আমরা নগদান হিসাব এখন খতিয়ানটি সম্পূর্ণ করব। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে নগদে লেনদেন বেশি হয়, সুতরাং এখানে আইটেমের নগদের আইটেম বেশি, আমাদের মনে রাখতে হবে নগদ লেনদেন যেহেতু বেশি হয় সুতরাং আমাদের আইটেমও একটু বেশি হবে। আমরা যদি 1 তারিখে যাই যে নগদ 20,000 টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেন, তা আমরা খতিয়ানের নিয়মে কি জানি যে উপরে যে শিরোনামটি হবে খতিয়ানের নাম, আমাদের বিবরণী করে তার বিপরীত নামটি আমাদেরকে লিখতে হবে। তো 1 তারিখ তাহলে বিপরীত নাম হলো মূলধন হিসাব। আর আমরা জানি যে শিরোনাম যেই অনুযায়ী হবে, অর্থাৎ নগদান হিসাব যদি ডেবিট হয় ডেবিটে করে টাকা হবে, যদি নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে ক্রেডিটের ঘরে টাকা বসবে। অর্থাৎ খতিয়ানের নাম অনুযায়ী আমাদের টাকা লেনদেনগুলো স্থানান্তর করতে হবে। পরবর্তী 1 তারিখ একটি মেশিন ক্রয় করা হলো, সুতরাং এখানে নগদান হিসাব ডেবিট, ডেবিটের ঘরে আমাদের টাকা বসলো, মূলধনের টাকা। এরপরে পরবর্তী 1 তারিখ মেশিন ক্রয় করা, মানে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, টাকা চলে গেল, সুতরাং নগদান ক্রেডিট, বিপরীত নাম মেশিন হিসাব। 3 তারিখে যদি আমরা যাই সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, তো সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, দেখো নগদের ঘরে টাকা বসানো হয়েছে। এরপরে যদি আমরা আসি 17 তারিখ বিনিয়োগের সুদ পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, দেখো নগদের টাকা ডেবিটের ঘরে বসানো হয়েছে। 20 তারিখে দেখো বিজ্ঞাপন বাবদ দেওয়া হলো, সুতরাং বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে নগদ টাকা ক্রেডিটের ঘরে বসানো হয়েছে, বিপরীত নাম বিজ্ঞাপন হিসাব। আমরা 23 তারিখে যাই অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, জাবেদা কি হয়? নগদান হিসাব ডেবিট, দেখো ডেবিটের ঘরে 7,000 টাকা বসানো হয়েছে, তার বিপরীত নাম ব্যাংক হিসাব। সর্বশেষ 31 তারিখ দেখো হাসানকে বেতন দেওয়া হলো, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা ক্রেডিটের ঘরে 1,200 টাকা।
এখানে আমাদের মনে রাখার জন্য একটি সহজ বুদ্ধি হলো, যেই খতিয়ান আমরা করব, যেমন এখানে খতিয়ানের নাম হলো নগদান হিসাব, সুতরাং আমাদের বিবরণের ঘরে এই শব্দটি ভুল করে লেখা যাবে না। কারণ নগদে যে লেনদেন হলো, কি কারণে লেনদেন হলো, কোন বিষয়ে টাকা চলে গেল অথবা কোন বিষয়ে টাকা আসলো, ওই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। এক কথায় আমরা মনে রাখতে পারি, নগদার সাথে যে বিপরীত নাম থাকবে সেই নামটি এখানে হিসাবভুক্ত করতে হবে। এখন আসি আমরা যে কিভাবে লিখব। আমরা প্রথমে যে ঘরে টাকা লিখব, ডেবিট যদি হয় ডেবিট জেরে ঘরে লিখব, ক্রেডিট হলে ক্রেডিট জেরে ঘরে। লক্ষ্য করে এখানে ডেবিটের ঘরে আছে 20,000 টাকা, লিখলাম আমরা জেরে ডেবিটের ঘরে। পরবর্তী টাকা ক্রেডিটের ঘরে আছে, তাহলে আমার জের যেহেতু ডেবিট, পরবর্তী লেনদেন ক্রেডিট, বিপরীত ঘরে যখন হবে তখন এই টাকার থেকে 20,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করে হলো 15,000। পরবর্তী 2,000 টাকা আমার আবার ক্রেডিটে ঘরে, সুতরাং আবার মাইনাস হবে 15,000 থেকে 2,000, 13,000। এর পরবর্তী লেনদেন দেখা গেল বিনিয়োগ সুদ পাওয়া গেল 2,000 টাকার নগদ আমার কাছে আসলো, তো আমার যে রাস্তে ডেবিটে ঘরে 13,000, আর লেনদেনও ডেবিটে ঘর একই ঘর হলে যোগ হবে, তাহলে 13,000-এর সাথে 2,000 যোগ করলে 15,000। পরবর্তী টাকা আছে 8,000 টাকা আমার ক্রেডিটের ঘরে, সুতরাং আমরা একটু আগে আলোচনা করেছি, তোমাদের মনেও আছে যে বিপরীত ঘর হলে টাকা মাইনাস করতে হবে। কোথা থেকে? জেড থেকে। 15,000 থেকে 8,000 মাইনাস করলে আমরা পাবো 7,000। পরবর্তী লেনদেন আমরা দেখছি যে 23 তারিখে 7,000 টাকায় ডেবিটের ঘরে আছে, সুতরাং আমার জেড যেহেতু ডেবিটের ঘরে 7,000, ওই 7,000-এর সঙ্গে ডেবিটের টাকা লেনদেন টাকা যোগ করলে হবে 14,000। সর্বশেষ 31 তারিখে যে লেনদেন 1,200 টাকা বেতন পরিশোধ করা হলো, টাকা আমাদের কাছ থেকে চলে গেল, এটি ক্রেডিটের ঘরে এবং জের আছে ডেবিটের ঘরে 14,000, সুতরাং 14,000 থেকে 1,200 টাকা যদি মাইনাস করি আমরা পাবো 12,800 টাকা। এটি হলো আমাদের নগদান হিসাবের সমাপনী জের। আমাদের আরেকটি খতিয়ান করতে বলা হয়েছে ব্যাংক হিসাব, তাহলে আমরা উপরে শিরোনাম দেব ব্যাংক হিসাব। এখানে ব্যাংক হিসাব হবে, ভুল ক্রমে একার ব্যাংকের সঙ্গে একার হয়ে গিয়েছে, এজন্য দুঃখিত, নতুন করে আলোচনা করে সংশোধন করা হলো ব্যাংক হিসাব। আমরা আমাদের উদ্দীপকে দেখব যে কোন কোন তারিখে আমাদের ব্যাংকের সঙ্গে লেনদেন হয়েছে। আমরা 3 তারিখে যদি যাই, সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। একটু আগে যে আলোচনা করেছি আমরা যে ব্যাংক হিসাব যদি খতিয়ান, আমাদের বিবরণের ঘরে এর বিপরীত নাম আমাদের হিসাবভুক্ত করতে হবে। তো সুতরাং ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, দেখো ডেবিটে করে টাকা লেখা হলো 2,000, কিন্তু বিপরীত নাম নগদান হিসাব। 15 তারিখে যদি আমরা যাই, ইকবাল নিকট থেকে 10,000 টাকা চেক পেয়ে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো, সুতরাং ব্যাংক হিসাব আবারও ডেবিট হবে, 10,000 টাকা ডেবিটে করে বসানো হয়েছে, বিপরীত নাম প্রাপ্য। আমরা আগে বলেছি প্রাপ্য মানে দেনাদারের নাম উল্লেখ করতে হবে ব্র্যাকেটে, ইকবাল। 23 তারিখে যদি আমরা যাই, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, আমরা যদি জাবেদা করি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সুতরাং টাকা যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা ক্রেডিটে ঘরে বসানো হয়েছে 7,000 টাকা, আর যথারীতি বিপরীত নাম নগদান হিসাব। এখন আমরা দৃষ্টি দিব জের বা ব্যালেন্সের ঘরে। প্রথমে আমাদের জের আছে লেনদেনের টাকা রয়েছে ডেবিটে ঘরে, সুতরাং জের ডেবিটে ঘরে লিখবো 2,000 টাকা। পরবর্তীতে টাকা আছে আমাদের 10,000 টাকা ডেবিটে ঘরে, যেহেতু আমরা জানি একই ঘর হলে যোগ হবে, 2,000-এর সাথে 10,000 যোগ করলে 12,000। পরবর্তী টাকা 23 তারিখের টাকা ক্রেডিটে ঘরে রয়েছে, সুতরাং আমাদের জের আছে ডেবিটে ঘরে 12,000, আর পরবর্তী লেনদেন আসলো ক্রেডিটে ঘরে, সুতরাং মাইনাস করতে হবে। 12,000 টাকা থেকে যদি আমরা 7,000 টাকা মাইনাস করি তাহলে পাবো আমরা 5,000 টাকা, সুতরাং ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকের জের হলো 5,000 টাকা। এভাবে আমাদেরকে খতিয়ানের কাজগুলো সম্পন্ন করতে হবে। তাহলে আমরা যে অঙ্কটি আলোচনা করেছি বা আলোচনা করলাম, তোমাদের সামনে 3টি প্রশ্নের অ্যান্সার ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করেছি। তারপরও আমাদের কোনো সমস্যা থাকতেই পারে, যদি সমস্যা কারো থাকে, বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই তোমরা আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের আধুনিক প্রযুক্তি অর্থাৎ মেসেঞ্জার বা যে কোনো মাধ্যমে, অথবা আমাদের এই যে ক্লাসের গ্রুপে যদি কমেন্ট বক্সে তুমি লেখো তোমার প্রবলেমটা, তাহলে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।